আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রমে ন্যাশনাল কলেজ পেজে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম অধ্যায় ভূগোল প্রথম পত্রের নবম অধ্যায় জীবমণ্ডল এর উপরে আগেও ক্লাস নিয়েছি। আজকে আবার তৃতীয় ক্লাস। তোমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীরাই ক্লাসটা দেখতে পারো। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে ক্লাসটা, তারপর একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটা দেখতে পারো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোসিস্টেম ও বায়োম বা বাস্তুতন্ত্র। দেখো, পৃথিবীর যে জীবমণ্ডলীয় পরিবেশ এটা কিন্তু সব জায়গায় একই রকম নয়। এই পরিবেশটা দেখো, কোথাও সমুদ্রে বা সাগরে, কোথাও নদী বা হ্রদে, তারপরে হচ্ছে তোমার বায়ুমণ্ডলে কোথাও, এবং কোথাও বৃষ্টিবহুল বনভূমিতেও তোমার এই ইকোসিস্টেমটা হয়ে থাকে। তাহলে পৃথিবীর সর্বত্র জীবমণ্ডলীয় পরিবেশ একই প্রকারের হয় না, কারণ কোথাও এই জীবমণ্ডলীয় পরিবেশটা সাগর বা সমুদ্রে আছে, কোথাও নদী বা হ্রদে আছে, এবং তোমার বায়ুমণ্ডলীয় তে আছে তোমার, তারপরে বৃষ্টিবহুল বনভূমিতেও এই জীবমণ্ডলীয় পরিবেশটা, এবং কোথাও দেখা যাচ্ছে যে মরুভূমিতেও তোমার ইকোসিস্টেম হয়ে থাকে। শিক্ষার্থীরা, ইকোসিস্টেমটা কি বা বায়োমটা কি? দেখো, তোমার এটা হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকার সকল সজীব উপাদানের সাথে ওই নির্দিষ্ট এলাকার সকল অজীব উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হচ্ছে ইকোসিস্টেম। তাহলে কোনো নির্দিষ্ট এলাকার সকল সজীব উপাদানসমূহের এবং তার সাথে ওই স্থানের বা ওই পরিবেশের সকল অজীব উপাদানসমূহের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, একে একত্রে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলা হচ্ছে। আবার শোনো, কোনো নির্দিষ্ট এলাকার সকল সজীব উপাদানের সাথে ওই নির্দিষ্ট এলাকার বা তার সকল অজীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে তোমার ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। দেখো, এটা এজি ট্রান্সলি 1935 সালে এজি ট্রান্সলি, এটা উনি বিজ্ঞানী, উনি 1935 সালে এই ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। কত সালে? 1935 সালে। উনি 1935 সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। এই ইকোসিস্টেম অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র। ইকো সিস্টেম অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে ইকোসিস্টেম শব্দটি এজি ট্রান্সলি 1935 সালে ব্যবহার করেন। এই ইকোসিস্টেম শব্দটির অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্র হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকার সকল সজীব উপাদানের সাথে ওই এলাকার অজীব উপাদানের বা সেই স্থানের সকল অজীব উপাদানসমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। আমরা কতগুলো ওয়ার্ড এখানে পেয়েছি, এটা দেখো। এই যে বাস্তুতন্ত্র আছে, এই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যটা কি দেখো। বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার, বাস্তুতন্ত্র একটি বাস্তুগত একক।
এই একক সজীব এবং অজীব উপাদান নিয়ে গড়ে ওঠে, যার মধ্যে পুষ্টিতন্ত্র সক্রিয় থাকে, ফলে শক্তির চক্রাকার প্রবাহ অক্ষুণ্ণ থাকে। বাস্তুতন্ত্র হচ্ছে একটি বাস্তুগত একক। বাস্তুগত একক, এর মধ্যে সকল সজীব এবং অজীব উপাদান কাজ করে। তার মধ্যে তোমার পুষ্টির চক্র সক্রিয় থাকে। এই প্রক্রিয়াটার মধ্যে সকল পুষ্টি চক্র সক্রিয় থাকে। এটা সজীব এবং অজীব উপাদান নিয়ে গড়ে ওঠে। আর শক্তির চক্রাকার প্রবাহটা অক্ষুণ্ণ থাকে। তাহলে বাস্তুতন্ত্র হচ্ছে বাস্তুগত একক। এর মধ্যে সকল সজীব এবং অজীব উপাদান সক্রিয় থাকে। এর মধ্যে পুষ্টি চক্র মানে সজীব এবং অজীব উপাদান নিয়ে গঠিত। সজীব এবং অজীব উপাদান নিয়ে গঠিত। সজীব এবং অজীব উপাদান নিয়ে গঠিত। এর মধ্যে কি থাকে? মানে পুষ্টি চক্র সক্রিয় থাকে। পুষ্টি চক্র সক্রিয় থাকে। আর এই পুষ্টি চক্রটা কিন্তু তোমার পুষ্টি প্রবাহ মানে চক্রাকার শক্তির একটা প্রবাহ অক্ষুণ্ণ রাখে। এই পুষ্টি চক্রের মধ্যে শক্তির একটা চক্রাকার প্রবাহ অক্ষুণ্ণ থাকে। তাহলে আমরা কি পেয়েছি? বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য পেয়েছি। দেখো, এই যে শক্তি প্রবাহ, এই শক্তি প্রবাহ অব্যাহত রাখার জন্য মাটি, পানি, পুষ্টিদ্রব্য, উৎপাদক, খাদক এবং বিয়োজকের মধ্যে একটা সাংগঠনিক সম্পর্ক বজায় থাকে। এই যে এই পুষ্টি চক্র, এই পুষ্টি চক্রটা বা পুষ্টি প্রবাহটা অক্ষুণ্ণ রাখার জন্য মাটি, পানি, বায়ু, খাদক, উৎপাদক, বিয়োজক এগুলোর মধ্যে একটা চক্রাকার প্রবাহ অক্ষুণ্ণ থাকে। শিক্ষার্থীরা, তোমরা অনেক ধন্যবাদ, তোমরা খেয়াল করছো। আচ্ছা, তাহলে তোমার এই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে দেখো, এই যে শক্তি যে পুষ্টি চক্রের জন্য যে শক্তি প্রবাহটা হয়ে থাকে, এই শক্তি চক্রটা তোমার অব্যাহত রাখার জন্য মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে সজীব অজীব উপাদান, উৎপাদক, খাদক এবং বিয়োজক এদের মধ্যে একটা সাংগঠনিক সম্পর্কটা বজায় থাকে। দেখো যে এই যে তোমার ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের যে উপাদানটা, ইকোসিস্টেমের উপাদান বা বাস্তুতন্ত্রের উপাদান, এটা সজীব এবং অজীব এই দুই উপাদান নিয়ে গঠিত। সিস্টেম উপাদান সজীব এবং অজীব এই দুই উপাদান এখানে, এই দুই উপাদান নিয়ে তোমার ইকোসিস্টেম গঠিত। সজীব এবং অজীব এই দুই উপাদান নিয়ে ইকোসিস্টেম গঠিত। এখন দেখো যে এই যে অজীব এবং সজীব দুটো যে উপাদান, এই অজীব এবং সজীব উপাদানটা কি? অজীব উপাদানটা হচ্ছে তোমার পরিবেশের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই যে পরিবেশের যে অক্সিজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন গ্যাস, এটা এই মাটির বিভিন্ন উপাদান, যেমন হচ্ছে তোমার খনিজ যে উপাদান থাকে বা লবণ জাতীয় যে পদার্থ থাকে। তাহলে অজীব উপাদানটা কি? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে তোমার হচ্ছে মাটির জৈব উপাদান। হ্যাঁ, মাটির যে জৈব উপাদান, মাটির জৈব উপাদানটা কিভাবে হয়? মাটির জৈব উপাদান হচ্ছে মাটির সঙ্গে তোমার মাটির জৈব
উপাদান। মাটির সঙ্গে তোমার উদ্ভিদ এবং প্রাণীর মরা পচা দেহ মিশে যে ইউরিয়া বা জৈব সার প্রস্তুত করে সেটা হচ্ছে মাটির জৈব উপাদান, হ্যাঁ, বা হিউমাস বা ইউরিয়া সার। নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি, নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু, মাটি, ভূপ্রকৃতি। তাহলে আরেকবার শোনো, অজীব উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মাটির জৈব উপাদান। মাটির জৈব উপাদানটা ইউরিয়া এবং হিউমাস। ইউরিয়া এবং হিউমাস কিভাবে গঠিত হয়? মাটির সঙ্গে উদ্ভিদ এবং প্রাণীর মরা পচা দেহ মিশে ইউরিয়া এবং হিউমাস গঠিত হয়, যেটা মাটির জৈব উপাদান। এবং ওই নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু, মাটি, ভূপ্রকৃতি এগুলো হচ্ছে অজীব উপাদান। এগুলো হচ্ছে অজীব উপাদান। আমরা বারে বারে আলোচনার মধ্যে সজীব এবং অজীব উপাদানটা দেখেছি। তাহলে আমাদের নির্দিষ্ট করে জানার প্রয়োজন হয় যে এই সজীব এবং অজীব উপাদানগুলো কোনগুলো। নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মাটির জৈব উপাদান ইউরিয়া এবং হিউমাস, তারপরে হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু, মাটি এবং ভূপ্রকৃতি, এগুলো হচ্ছে অজীব উপাদান। আর দেখো সজীব উপাদানটা কি? সজীব উপাদানটা আবার 3 প্রকার। সজীব উপাদান 3 প্রকার। সেটা হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। কি কি? উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং দেখো বিয়োজক, এখান থেকে তৈরি হয় উৎপাদক, খাদক এবং বিয়োজক। এই 3টা হচ্ছে সজীব উপাদান। তাহলে এই উৎপাদকটা কি? দেখো উৎপাদকটা কি? এই উৎপাদকটা হচ্ছে একটা সবুজ উদ্ভিদ। হ্যাঁ, এটা হচ্ছে একটা সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদটা কি করে? সবুজ উদ্ভিদটা কিন্তু এটা সূর্য, এটা হচ্ছে সূর্য। হ্যাঁ, এই সজীব উদ্ভিদ কিন্তু সূর্যালোকের সাহায্যে তোমার ক্লোরোফিল নিয়ে খাদ্য প্রস্তুত করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। এই উৎপাদকটা কিন্তু একটা সবুজ উদ্ভিদ। উৎপাদক কি? একটা সজীব উদ্ভিদ। এই সজীব উদ্ভিদটা কি করে? সজীব উদ্ভিদটা, তাহলে উৎপাদক একটা সজীব উদ্ভিদ। এই সজীব উদ্ভিদ পরিবেশ থেকে পানি, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে তোমার খনিজ লবণ প্রভৃতি অজীব উপাদান গ্রহণ করে। তাহলে পানি, কার্বন ডাই অক্সাইড, খনিজ লবণ, এই উৎপাদকটা সবুজ উদ্ভিদ থেকে পানি, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং খনিজ লবণ। আমরা জানি খনিজ লবণটা মাটির সঙ্গে দ্রবীভূত অবস্থায় আছে বা মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় আছে হচ্ছে খনিজ লবণ। এরা সবুজ উদ্ভিদটা মাটি থেকে পানি, কার্বন ডাই অক্সাইড এবং খনিজ লবণটা নিয়ে সূর্য আলোর সাহায্যে, তোমার সূর্যের আলোর সাহায্যে নিজেদের শর্করা জাতীয় খাদ্য নিজেরা তৈরি করে। এই সবুজ উদ্ভিদটা হচ্ছে উৎপাদক। খাদকটা কি? দেখো ইকোসিস্টেম প্রক্রিয়া উৎপাদক কর্তৃক খাদ্যের
মানে উৎপাদক কর্তৃক যে তৈরি খাদ্য এর উপর নির্ভরশীল জীবগোষ্ঠীকে বলা হচ্ছে খাদক। এই যে তোমার সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে যে খাদ্যটা প্রস্তুত করছে, এই খাদ্যটা যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে খাদক। এখানে তোমার চিত্রের মাধ্যমে যখন ইকোসিস্টেম প্রক্রিয়াটা দেখাবো, দেখো বিয়োজক, এটা একটা জলাশয়। জলাশয়ের মধ্যে বিভিন্ন কীট পতঙ্গ, তারপরে বিভিন্ন জীবাণু, পানি, মাটি, কার্বন ডাইঅক্সাইড, খনিজ লবণ সব কিছু কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। এখান থেকে কিন্তু একটা উৎপাদকের তোমার হচ্ছে জন্ম লাভ করে, একটা গাছের, সবুজ গাছের জন্ম হয়। এই সবুজ গাছটা হচ্ছে উৎপাদক। তাহলে খাদক হচ্ছে এই যে উৎপাদক, হ্যাঁ, এই উৎপাদক কর্তৃক তৈরি খাদ্যের উপর নির্ভরশীল জীবগোষ্ঠী। এই উৎপাদক কর্তৃক যে তৈরি খাদ্য আছে, এই খাদ্যের উপরে গঠিত যে জীবগোষ্ঠী আছে, ধরো পতঙ্গ, একটা পতঙ্গ হচ্ছে খাদক। কারণ বা মানুষও কিন্তু খাদক। এই যে একটা গাছের, সরিষা গাছ বলো বা একটা শস্যের বা একটা যে কোনো গাছের যে তোমার জন্ম নিচ্ছে, এই জন্ম থেকে যে শস্য হচ্ছে, সেই শস্যটা কিন্তু কীটপতঙ্গ, মানুষ সবাই খাচ্ছে। তাহলে এরা হচ্ছে খাদক। খাদক আবার তিন প্রকার। খাদক আবার তিন প্রকার: প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক এবং তৃতীয় খাদক। প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক এবং তৃতীয় পর্যায়ের খাদক। খাদক কয় প্রকার? খাদক আবার তিন প্রকার। খাদক তিন প্রকার। একটা হচ্ছে প্রাথমিক খাদক, আরেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের খাদক, দ্বিতীয় খাদক, আর আরেকটা হচ্ছে তৃতীয় খাদক, তৃতীয় খাদক। তাহলে আমরা কি পেয়েছি? উৎপাদক এবং খাদক পেয়েছি, উৎপাদক খাদক পেয়েছি। এবার দেখো বিয়োজক। এই যে বিয়োজকটা কি, এই যে এখানে বিয়োজকের একটা চিত্র দেওয়া আছে, এই বিয়োজকটা কি তোমরা আরেকবার খেয়াল করো। বিয়োজক হচ্ছে তোমার ইকোসিস্টেম পদ্ধতিতে উৎপাদক এবং খাদকের যে মৃতদেহ থাকে, ইকোসিস্টেম যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে যে উৎপাদক এবং খাদকের যে মরা দেহ থাকে, এগুলো কি হয়? মাটির সঙ্গে মিশে যায়, মাটির সঙ্গে মিশে যায়। মাটির সঙ্গে মিশে কি হয়? সেটা কি করে? ব্যাকটেরিয়া এবং পোকামাকড় তৈরি করে। তাহলে ইকোসিস্টেম প্রক্রিয়ায় এই উৎপাদক এবং খাদক এই দুটো একসঙ্গে মিশ্রিত হয়ে যে তোমার একসঙ্গে মিশ্রিত হয়ে যে খাদক, ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র পোকামাকড় ইত্যাদি দ্বারা বিয়োজক স্তর গঠিত হয়ে থাকে। তাহলে ইকোসিস্টেম প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদক এবং খাদক মরে পচে বিয়োজকের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র পোকামাকড় এগুলো মাটিতে মিশে যে তোমার স্তর সৃষ্টি করে, এটা হচ্ছে বিয়োজক। পরিশেষে উৎপাদক জীবগোষ্ঠী পুনরায় বিয়োজক স্তর হতে খাদ্য গ্রহণ করে দেহে পুষ্টি যোগায়। তাহলে এই উৎপাদক সবচেয়ে শেষে কী করে? এই বিয়োজক স্তর থেকে খাদ্য গ্রহণ করে নিজেদের দেহে পুষ্টি সঞ্চয় করে বা এভাবে পুষ্টি চক্রটা সক্রিয় থাকে। তাহলে পরিশেষে আমরা যখন বলবো তখন এভাবে বলতে পারি যে পরিবেশ থেকে সংগৃহীত সজীব উপাদানের পুনঃপূরণ ঘটে এবং নির্দিষ্ট স্থানে অজীব এবং সজীব পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা হচ্ছে ইকোসিস্টেম। বা দেখো চিত্রের মাধ্যমে ইকোসিস্টেম যে প্রক্রিয়াটা তোমার, এখানে দেখো সবুজ উদ্ভিদ গোষ্ঠী পরিবেশের অজীব উপাদানের দ্বারা সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলোর
উপস্থিতিতে রাসায়নিক শক্তিরূপে তাদের দেহে জমা করে। যখন একটি প্রাণী ওই উদ্ভিদ খায় তখন ওই শক্তি প্রাণীর দেহে যায়। এখানে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক এবং যে প্রাণী তাকে ভক্ষণ করছে সে হচ্ছে প্রথম খাদক, আর এই খাদককে যে খাচ্ছে সে হচ্ছে দ্বিতীয় খাদক। দেখো, বিয়োজক পদ্ধতিতে যখন একটা সবুজ উদ্ভিদের জন্ম লাভ করছে, এই সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে তাদের খাদ্য প্রস্তুত করছে। এই খাদ্য প্রস্তুত করে যখন সে বড় হয়ে তোমার ফসল ফলেছে তখন এটাকে খাচ্ছে হচ্ছে প্রথম খাদক। প্রথম খাদক হচ্ছে পতঙ্গটা। এই প্রথম খাদককে যে খাচ্ছে সে হচ্ছে ব্যাঙ, দ্বিতীয় খাদক। এবং দ্বিতীয় খাদককে যে ব্যাঙকে যে খাচ্ছে সেটা হচ্ছে তৃতীয় খাদক, সাপ। এবং সাপকে যে খাদকটা খাচ্ছে চতুর্থ খাদক বা সর্বোচ্চ খাদক হচ্ছে ঈগল পাখি। এখানে একটা কোশ্চিন আছে হচ্ছে সর্বোচ্চ খাদক হচ্ছে ঈগল পাখি। তাহলে বিয়োজক পদ্ধতিতে তোমার যখন সবুজ উদ্ভিদ তোমার তৈরি হচ্ছে বা সবুজ উদ্ভিদের যখন জন্ম হচ্ছে, সবুজ উদ্ভিদটা তোমার সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নিজেদের খাদ্য গ্রহণ করছে। এই সবুজ উদ্ভিদটা যখন বড় হচ্ছে তখন তাকে খাচ্ছে হচ্ছে প্রথম খাদক, এটা একটা পতঙ্গ। এই প্রথম খাদককে যে খাচ্ছে সে হচ্ছে দ্বিতীয় খাদক ব্যাঙ, দ্বিতীয় খাদককে যে খাচ্ছে সে হচ্ছে তৃতীয় খাদক সাপ, আর তৃতীয় খাদককে যে খাচ্ছে সে হচ্ছে সর্বোচ্চ খাদক হচ্ছে ঈগল পাখি। তাহলে তোমার দেখো যে এক সময় এই যে উপরিক্ত উৎপাদক এবং খাদকদের মৃতদেহ আবার মাটিতে মিশে মাটিতে যখন মিশে যাচ্ছে তখন ব্যাকটেরিয়া এবং পোকামাকড় ইত্যাদি এগুলোকে আবার খাচ্ছে। তাহলে এই খাদকগুলো যখন চক্রাকারে ঘুরে আবার মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে তখন মাটি মিশ্রিত অবস্থায় তোমার ব্যাকটেরিয়া বা পোকামাকড় সেই খাবারটাকে খাচ্ছে এবং বিয়োজকে পরিণত করছে। বিয়োজক হতে আবার বিয়োজক হতে আবার শক্তি উদ্ভিদে যায়। এভাবে ইকোসিস্টেমে পুষ্টিচক্র সক্রিয় থাকে। তাহলে ইকোসিস্টেমে কিভাবে পুষ্টিচক্র সক্রিয় থাকে সেটা তোমরা দেখলা। ইকোসিস্টেমে কিভাবে পুষ্টিচক্র সক্রিয় থাকে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বায়োমটা দেখাবো, এগুলো মুছে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমরা খেয়াল করেছো। এবার দেখো হচ্ছে বাস্তুতন্ত্রের কাজ। এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটা, এটা কি কাজ করে? জীবজগতের সকল শক্তির উৎস সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই যে সকল শক্তির উৎস কি? সৌরশক্তি। এই সৌরশক্তিকে কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে বাস্তুতন্ত্রের কাজ হচ্ছে শক্তির যে প্রধান উৎস সৌরশক্তি, সৌর মানে সূর্য শক্তি, এই সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং জীবজগতে আরোহণ করা, ধারণ করা যে জীবজগৎ আছে, এই জীবজগতে আরোহণ করা, ধারণ করা
এগুলো কিন্তু তোমার এই সৌরশক্তির মাধ্যমে হয়ে থাকে। তারপরে জমা রাখা এবং সকল জীবকুলের মধ্যে বন্টন করা হচ্ছে এই যে ধারণ করা, আরোহণ করা, ধারণ করা, জমা রাখা এবং কি করে এটাকে আবার সকল জীবকুলের মধ্যে বন্টন করে দেয়। তাহলে এই যে বাস্তুতন্ত্র যে সৌরশক্তিটাকে ধরে রেখে রাসায়নিক শক্তিতে পরিণত করে বা রূপান্তরিত করে, সেই রাসায়নিক শক্তিটা আবার জীবজগতের মধ্যে আরোহণ করে, ধারণ করে এবং জমা রেখে আবার তোমার জীবজগতের মধ্যে ছেড়ে দেয়। এভাবে তোমার বাস্তুতন্ত্র কাজ করে থাকে। বাস্তুতন্ত্রের আকৃতিটা দেখো, বাস্তুতন্ত্রের আকৃতি, বাস্তুতন্ত্র কিন্তু ছোট, মধ্যম এবং বড় বিভিন্ন আকৃতির হয়ে থাকে। ছোট, মধ্যম বা বড় যে কোনো আকৃতিরই হয়ে থাকে। বাস্তুতন্ত্র ছোট, মধ্যম বা বড় যে কোনো আকৃতিরই হয়ে থাকে। বাস্তুতন্ত্রে দেখো প্রকারভেদ। বাস্তুতন্ত্র দুই প্রকার। বাস্তুতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থলজ, একটা হচ্ছে জলজ। বাস্তুতন্ত্র দুই প্রকার। কি দুই প্রকার? একটা হচ্ছে স্থলজ মানে স্থলভূমির, আরেকটা হচ্ছে জলজ। তাহলে বাস্তুতন্ত্রের কাজ, বাস্তুতন্ত্রের আকৃতি এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ পাওয়া গেল। বাস্তুতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থলজ এবং একটা হচ্ছে জলজ। এই যে স্থলজের উপরে গড়ে ওঠা ইকোসিস্টেমকে স্থলজ ইকোসিস্টেম বলা হচ্ছে, যেটা হচ্ছে স্থলভূমির উপরে গড়ে উঠেছে। এই স্থলভূমির উপরে গড়ে ওঠা ইকোসিস্টেমকে স্থলজ ইকোসিস্টেম বলা হয়ে থাকে বা বলা হচ্ছে। যেমন দেখো, স্থলজ ইকোসিস্টেম হচ্ছে অরণ্যের ইকোসিস্টেম, তৃণভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম, অরণ্য মানে কি? বন। অরণ্যের ইকোসিস্টেম, তারপরে হচ্ছে বনভূমির ইকোসিস্টেম, তারপরে হচ্ছে মরুভূমির ইকোসিস্টেম। তোমার স্থলজ ইকোসিস্টেম কি কি? অরণ্যের ইকোসিস্টেম, তৃণভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম এবং মেরু প্রদেশের ইকোসিস্টেম। তাহলে স্থলজ ইকোসিস্টেম আবার চারটা। অরণ্য মানে হচ্ছে তোমার গাছপালাতে ইকোসিস্টেম হয়ে থাকে, বনভূমিতে ইকোসিস্টেম হয়ে থাকে, মরুভূমিতে ইকোসিস্টেম হয়ে থাকে এবং মেরু প্রদেশেও ইকোসিস্টেম হয়ে থাকে তোমার। তাহলে কি হলো? স্থলজ ইকোসিস্টেমটা হচ্ছে চার প্রকার। স্থলজ ইকোসিস্টেম চার প্রকার। মনে রেখো, ইকোসিস্টেম হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্থলজ, একটা হচ্ছে জলজ। এই স্থলজ ইকোসিস্টেম আবার চার প্রকার: অরণ্য, বনভূমি, মরুভূমি এবং মেরু প্রদেশ। জলজ ইকোসিস্টেম দেখো, জলজ ইকোসিস্টেম হচ্ছে পরিবেশের সজীব এবং অজীব উপাদানের মাধ্যমে গড়ে ওঠে। এই ইকোসিস্টেম দুই প্রকার: সামুদ্রিক ইকোসিস্টেম এবং লোনা পানির ইকোসিস্টেম। এটা হচ্ছে সজীব এবং অজীব উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে এই জলজ ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোনা পানির আর একটা হচ্ছে সামুদ্রিক। লোনা পানির আর একটা হচ্ছে সামুদ্রিক। তাহলে তোমার এই জলজ ইকোসিস্টেম অজীব এবং সজীব উপাদানের যে সমন্বয়ে গঠিত হয়। এই ইকোসিস্টেম দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে লোনা পানির ইকোসিস্টেম আর একটা হচ্ছে তোমার সামুদ্রিক ইকোসিস্টেম।
তাহলে আমরা পেয়েছি হচ্ছে ইকোসিস্টেম। এবার দেখব হচ্ছে ইকোসিস্টেম ও বায়োম, না, এবার আমরা দেখব হচ্ছে বায়োম। ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী হয় তখন তাকে বলা হচ্ছে বায়োম। বায়োম ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী হয়, হ্যাঁ, এই ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী হয় তখন তাকে বায়োম বলে। এতটুকু লিখলে তোমাদের নাম্বার চলে আসবে। ইকোসিস্টেম কি, এই কোশ্চেনটা আসে, ইকোসিস্টেম কি। তাহলে ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী হয় তখন তাকে বলা হচ্ছে বায়োম। দেখো, নির্দিষ্ট পরিবেশ এবং জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে হচ্ছে জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক বায়োম। এই বায়োম হচ্ছে জীবমণ্ডলের সর্ববৃহৎ একক। বায়োম আবার দুই ভাগে, বায়োম আবার 7 প্রকার। বায়োম প্রধানত 7 প্রকার, কিন্তু 2 ভাগে বিভক্ত। এটা কি কি 2 ভাগে বিভক্ত? একটা হচ্ছে স্থলজ বায়োম, আর একটা হচ্ছে স্থলজ বায়োম, আর একটা হচ্ছে জলজ বায়োম। স্থলজ বায়োম, জলজ বায়োম। হ্যাঁ, একটা হচ্ছে, তাহলে দেখো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে একটু আছে যে বায়োম প্রধানত 7 প্রকার। 7 প্রকার যদি আসে যে বায়োম কত প্রকার, তখন লিখতে হবে 7 প্রকার। আর কত ভাগে বিভক্ত, তখন কিন্তু লিখতে হবে 2 ভাগে বিভক্ত। এখানে হালকা একটু কথার মধ্যে বারপ্যাচ আছে। তাহলে এই বায়োম 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্থলজ বায়োম আর একটা হচ্ছে জলজ বায়োম। স্থলজ বায়োমটা কি? তুন্দ্রা বায়োম, তৃণভূমি বায়োম, মরুভূমি। স্থলজ বায়োম হচ্ছে তুন্দ্রা বায়োম, তৃণভূমি বায়োম, বনভূমি বায়োম। তাহলে হচ্ছে তোমার বনভূমি বায়োম, মরুভূমি বায়োম, সাভানা বায়োম। মরুভূমি আরেকটা হচ্ছে সাভানা বায়োম। তাহলে বায়োম 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার স্থলজ বায়োম আর একটা হচ্ছে জলজ বায়োম। এই স্থলজ বায়োম আবার 5 ভাগে দেখানো হয়: তুন্দ্রা বায়োম, তৃণভূমি বায়োম, বনভূমি বায়োম, মরুভূমি বায়োম এবং সাভানা বায়োম। আর জলজ বায়োমটা আবার 2 ভাগে দেখানো হয়: স্বাদু পানির বায়োম, লবণাক্ত পানির বায়োম। স্বাদু পানির এবং লবণাক্ত পানির। এখন তুমি দেখো যে এই তুন্দ্রা বায়োমটা কি। দেখো এখানে পৃথিবীর সর্ব উত্তরের বৃক্ষহীন বা শীতলতম স্থান নিয়ে গঠিত তুন্দ্রা বায়োম। এটা সাইবেরিয়ার উত্তরাংশ, গ্রিনল্যান্ড, আলাস্কা ও উত্তর মেরু এলাকায় এ ধরনের বায়োম দেখা যায়, যেখানে চরম শীত ও ঠান্ডা আবহাওয়ায় এখানে বছরের দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। তাহলে বিশ্বের সর্ব উত্তরের যেখানে প্রচুর
ঠান্ডা সে সমস্ত এলাকায় এই তুন্দ্রা বায়োমটা গড়ে ওঠে। তৃণভূমির বায়োম দেখো নাতিশীতোষ্ণ বা নিরক্ষীয় অঞ্চলে যেখানে বার্ষিক তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকে সেখানে তৃণভূমি, তৃণ মানে হচ্ছে ঘাস লতা পাতা, তৃণভূমির বায়োমটা দেখা যায়। এই তৃণভূমির বায়োম নাতিশীতোষ্ণ এবং তোমার নিরক্ষীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ এবং নিরক্ষীয় অঞ্চলে যেখানে 25 ডিগ্রি থেকে 45 ডিগ্রি তাপমাত্রা থাকে সে সমস্ত স্থানে এই তৃণভূমির বায়োমটা গড়ে ওঠে। এই এলাকা দেখো আমেরিকার পেরি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, এশিয়ার দক্ষিণাংশে জাতীয় বায়োম গড়ে ওঠে। বনভূমি, ভূপৃষ্ঠের 1/3 হচ্ছে বনভূমির অন্তর্গত। এই সমস্ত এলাকায় বৃষ্টি বহুল হওয়ায় জীবগোষ্ঠী হলো বৃক্ষ এবং অন্যান্য কাষ্ঠল উদ্ভিদ, তারপরে মৌসুমী বনভূমিতে এই জাতীয় বায়োম গড়ে ওঠে। এই জাতীয় বায়োম ইন্দোনেশিয়ার দ্বীপসমূহের এটা দ্বিতীয় বৃহত্তম, এছাড়া আফ্রিকা, মধ্য আমেরিকা, ভারত, মায়ানমার, ফিলিপাইনে এই জাতীয় বনভূমি দেখা যায়। মরুভূমি বায়োম দেখো পৃথিবীর স্থলভাগের 1/4 হচ্ছে মরুভূমি। সব মহাদেশের কিছু না কিছু মরুভূমি রয়েছে যেখানে বৃষ্টিপাত 5 ডিগ্রি সেন্টিমিটারের কম এবং বাষ্পীভবনটা বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়ে থাকে, যেমন আফ্রিকার সাহারা ও কালাহারি, অস্ট্রেলিয়ার, এশিয়ার গোবি অরণ্যের মরুভূমি, উত্তর ও দক্ষিণ আমেরিকার মরুভূমি এই জাতীয় মরুভূমি। সাভানা বায়োমটা দেখো পৃথিবীর ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা বায়োম বলা হয়। ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা এক প্রকার হচ্ছে বিস্তীর্ণ তরঙ্গায়িত তৃণভূমি। তরঙ্গ মানে ঢেউ আকারের এবং এখানে বিক্ষিপ্তভাবে ঝোপঝাড় থাকে। সাভানা অঞ্চলে 21 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রা উঠানামা করে এবং বৃষ্টিপাত থাকে 25 থেকে 40 সেন্টিমিটার। এখানে শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতের নিরক্ষীয় অঞ্চলে সাভানা মরুভূমি দেখা যায়। আর জলজ বায়োম হচ্ছে তোমার জলজ পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীর গড়ে ওঠাটাকে বলা হচ্ছে জলজ বায়োম। এই জলজ বায়োম 2 প্রকার, একটা হচ্ছে স্বাদু পানির বায়োম, একটা হচ্ছে লবণাক্ত পানির বায়োম। স্বাদু পানির বায়োম হচ্ছে পুকুর বা খাল বিলে যে বায়োমটা হয়ে থাকে সেটা হচ্ছে স্বাদু পানির বায়োম। আর লবণাক্ত সাগর বা মহাসাগরের লবণ মিশ্রিত পানিতে যে বায়োমটা হয়ে থাকে তাকে বলা হচ্ছে লবণাক্ত পানির বায়োম। শিক্ষার্থীরা আমরা ইকোসিস্টেম এবং বায়োম পেয়েছি। তোমার এই বায়োম জীবমণ্ডল অধ্যায়টা খুব ছোট, কিন্তু জীবমণ্ডল অধ্যায়টা থেকে একটা কোশ্চিন তোমাদের আসবে। এটা বোর্ড কেন্দ্রিক, এই কোশ্চিনগুলোর আনসার দিতে হয়। তোমরা আমি বলেছি তোমরা কানে হেডফোন লাগিয়ে যেমন শুয়ে শুয়ে গান শোনো, ঠিক তেমন কানে হেডফোন লাগিয়ে সামনে বইটা নিয়ে একটু দেখবে। যেহেতু তোমরা বুঝতেই পারছো যে পড়াশোনার সিস্টেমটা এভাবে আসছে বা এভাবে হচ্ছে, তাহলে তোমাকে এই পদ্ধতিতে অভ্যস্ত হতে হবে। তোমার নিজের স্বার্থে তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারো স্বার্থ দেখার দরকার নেই, সরকারেরও দরকার নেই, দেশেরও দরকার নেই। তোমার স্বার্থেই তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।